প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে প্যাসেজটি পড়ব সেটির নাম হচ্ছে দ্য প্যারটস টেল। গল্পটি এইচএসসি 2024-25 শিক্ষাবর্ষের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 1-এ রয়েছে। আচ্ছা, এই গল্পটি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গধর্মী ছোট গল্প তোতা কাহিনী, সেই তোতা কাহিনীর বঙ্গানুবাদ, এবং এটার অনুবাদক হচ্ছেন কায়সার হক। এখন চলো জেনে আসি এই গল্পের থিমস বা বিষয়বস্তুগুলো। এতে করে গল্পটি বোঝা আমাদের জন্য অনেক সহজ হবে। এই গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রচলিত যান্ত্রিক ও কৃত্রিম শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার সমালোচনা করছেন। তাছাড়া শিক্ষা ব্যবস্থার মূল বিষয় যে শিক্ষা, সেটিকে বাদ দিয়ে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা কিভাবে নিজেদের স্বার্থ হাসিল করে সেটাও তিনি তুলে ধরছেন। এই জন্য প্যাসেজটি আমরা যখন সুন্দরভাবে বুঝে পড়ব, তখন আমাদের জন্য মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্সগুলো সহজেই করতে পারবো। এছাড়া কোয়েশ্চেন আনসার, সামারি রাইটিং এবং ফ্লো চার্ট, এগুলোও খুব সহজেই পারবো ইনশাআল্লাহ। এই জন্য প্রথম শর্ত হচ্ছে যে সিনোনিম অ্যান্টোনিম সহ প্যাসেজটি সুন্দরভাবে বাংলা অর্থ সহ বুঝে পড়া। চলো শুরু করি। প্রথম লাইনটা, ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ বার্ড। তাহলে বলা যায় যে একদা এক পাখি ছিল। ইট ওয়াজ আনলেটার্ড। এখানে দেখো, আনলেটার্ড শব্দের অর্থ হচ্ছে নিরক্ষর। তাহলে বলা যায় যে পাখিটি ছিল নিরক্ষর বা পাখিটির কোনো অক্ষর জ্ঞান ছিল না। এখানে আনলেটার্ড শব্দের সিনোনিম হিসেবে আমরা বলতে পারি আনএডুকেটেড, ইলিটারেট, এবং এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি লার্নড, এডুকেটেড, লিটারেট। এর পরের লাইন, ইট স্যাং বাট কুডেন্ট রিসাইট আ ওয়ার্ড অফ স্ক্রিপচার। অর্থ হচ্ছে, স্ক্রিপচার শব্দের অর্থ হচ্ছে শাস্ত্র বা ধর্মীয় বই। কারণ তৎকালীন সময়ে শিক্ষা বা শিক্ষা সংশ্লিষ্ট বিষয় ধর্মের সাথে সম্পৃক্ত ছিল। তাহলে শিক্ষা বলতে তখন ধর্মীয় শিক্ষাকেই বোঝাইতো। তাহলে এই লাইনের অর্থ হচ্ছে যে এটি গান গাইতো, কিন্তু এটি শাস্ত্র পড়তে পারতো না। ইট হপড অ্যান্ড ইট ফ্লিউ বাট ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স। আচ্ছা, এখানে দেখো এই লাইনে নতুন শব্দ হিসেবে আসছে হপড, আর এই হপড আসছে হপ থেকে, অর্থ হচ্ছে লাফানো। তাহলে অর্থ কি হবে যে ইট হপড, এটা লাফাইতো, অ্যান্ড ইট ফ্লিউ, এবং এটি উড়িত, কিন্তু ল্যাকড অল সেন্স অফ ম্যানার্স, কিন্তু এর আদব কায়দার যে জ্ঞান, সেই জ্ঞানের অভাব ছিল। অর্থাৎ যে এটা উঠতে পারতো, লাফাইতে পারতো, কিন্তু যে কায়দা কানুনের যে জ্ঞান, আদব কায়দার যে জ্ঞান, সেই জ্ঞান ছিল না। দ্য কিং সেইড, সাচ আ বার্ড ইজ অফ নো ইউজ। রাজা বলেছিলেন কি, যে এমন পাখি তো কোনো কাজের নয়। এই দেখো এখানে অফ নো ইউজের নিচে আন্ডারলাইন করা, এইটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ বলা যায়। তো এর অর্থ হচ্ছে কোনো কাজের নয়। আচ্ছা, এটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, যে দিস বুক ইজ অফ নো ইউজ, যে এই বইটা কোনো কাজের নয়, এরকম। আচ্ছা, এর পরের লাইনে আসে, ইয়েট ইট ডিভাওয়ার্স ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট, ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস অফ ফ্রুটার্স ইন দ্য রয়্যাল মার্কেট। আচ্ছা, অনেক বড় সেন্টেন্স। এখানে দেখো, ইয়েট ইট ডিভাওয়ার্স, ডিভাওয়ার্স শব্দের অর্থ হচ্ছে গ্রাস করা বা খেয়ে ফেলা। তাহলে এটি খেয়ে ফেলতো কি, ফ্রুট ফ্রম দ্য ফরেস্ট। আচ্ছা, তাহলে বনের ফলমূল খেয়ে ফেলতো, ব্রিঙ্গিং ডাউন দ্য প্রফিটস অফ দ্য ফ্রুটার্স ইন দ্য রয়্যাল মার্কেট। ফ্রুটার্স অর্থ শব্দের অর্থ হচ্ছে ফল বিক্রেতা। আচ্ছা, ফ্রুট অর্থ হচ্ছে ফল, ফ্রুটার শব্দের অর্থ হচ্ছে ফলদায়ক গাছ, আর এর সাথে আবার যদি ইয়ার যুক্ত হয় তাহলে হয় ফ্রুটার্স, অর্থ হচ্ছে ফল বিক্রেতা। তাহলে রাজহাটের ফল বিক্রেতাদের যে লাভ্যাংশ বা মুনাফা, এই পাখিটি কমিয়ে ফেলতো কিভাবে, বনের ফল খাওয়ার মাধ্যমে। আচ্ছা, এরপরে হি সামন্ড দ্য মিনিস্টার অ্যান্ড কমান্ডেড এডুকেট দ্য বার্ড। তাহলে রাজা মহোদয় কি করলো, এই সামান্ড শব্দের অর্থ হচ্ছে তলব করা। আচ্ছা, তো এই সিনোনিম হিসেবে আমরা বলতে পারি কনভিন, অ্যাসেম্বল, এবং এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি ইগনো, ডিসমিস। তাহলে রাজা মন্ত্রী মহোদয়কে তলব করলেন এবং তাকে আদেশ দিলেন, পাখিটিকে শিক্ষা দাও। আচ্ছা, এর পরের প্যারা, দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড ফেল অন দ্য কিংস নেফিউস, হিজ সিস্টার্স সন্স। আচ্ছা, তাহলে এই যে পাখিটিকে শিক্ষা দেওয়ার যে দায়িত্ব, এটা কাদের উপর পড়লো, ফেল অন কিংস নেফিউস। তাহলে এখানে দেখো, নেফিউস শব্দের অর্থ আমরা জানি
যে ভাইপো হতে পারে, বোনপো বা বোনের ছেলেরাও হতে পারে। এখানে দেখো অতিরিক্ত অ্যাপোজিশনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে তার বোনের ছেলেরা। তাহলে এই যে পাখিটিকে শিক্ষা দেওয়ার যে কাজ, এটা পড়লো রাজার ভাগিনাদের উপরে। এরপরে দ্য লার্নড মেন অব দ্য কোর্ট ডেলিবারেটেড লং। এখানে দেখো ডেলিবারেট শব্দের অর্থ হচ্ছে গভীরভাবে চিন্তা করা। আর এখানে যে দ্য লার্নড মেন, এখানে লার্নড মেন শব্দের অর্থ হচ্ছে যে রাজ্যের বা এই রাজসভার পণ্ডিতেরা। তাহলে রাজসভার পণ্ডিতেরা দীর্ঘক্ষণ গভীর চিন্তা ভাবনা করলেন। They pondered the reasons behind the ignorance of the creature in question. এখানে দেখো নতুন শব্দের ভিতরে আসছে ফন্ডা, আর এই ফন্ডার শব্দটি এসেছে ফন্ডার থেকে, অর্থ ভেবে দেখা। তাহলে তারা ভেবে দেখলো, কি ভেবে দেখলো? দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার। তাহলে এই যে জীব, এই জীবের যে মূর্খতা, এর পিছনে কারণসমূহ কি কি, ইন কোশ্চেন, বিভিন্ন প্রশ্ন করলেন। এরপরে দ্য কনক্লুশন, অর্থ হচ্ছে যে সিদ্ধান্ত পৌঁছানো। অবশেষে তারা এত চিন্তা ভাবনা করার পরে এই সিদ্ধান্তে পৌঁছাইছেন, দেখো দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র অ্যান্ড টুইগস couldn't hold much knowledge. তাহলে তাদের এই যে রাজপণ্ডিতেরা এত চিন্তা ভাবনা করলেন এবং এই সিদ্ধান্তে পৌঁছালেন যে যেহেতু পাখির খাঁচাটি মেড অফ স্ট্র অ্যান্ড টুইগস, খড়কুটো দিয়ে তৈরি। এখানে দেখো মেড অফ এর নিচে আমি আন্ডারলাইন করছি, এইটা একটি গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। যখন যেই উপাদান দিয়ে কোনো বস্তু তৈরি হয়, সেই উপাদানটা যদি দৃশ্যমান থাকে এবং অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়, তখন সেক্ষেত্রে আমরা মেডের পরে অফ বসাই। যেমন ধরো কাঠের টেবিলকে আমরা বলতে পারি দ্য টেবিল ইজ মেড অফ উড, তাই না? যেহেতু কাঠ দৃশ্যমান অবস্থায় থাকে এবং মোটামুটি অপরিবর্তিত অবস্থায় ব্যবহৃত হয়। আচ্ছা, সেক্ষেত্রে খড়কুটোও কিন্তু দেখো অপরিবর্তিত অবস্থায় পাখি ব্যবহার করে। পাখি কিন্তু ওই খড়কুটোরে একেবারে অন্য কোনো পরিবর্তনের মাধ্যমে ব্যবহার করে না। আচ্ছা, তাহলে হবে কি, যে পাখিটির খাঁচাটা যেহেতু খড়কুটো দিয়ে তৈরি, এর জন্য এটি বেশি জ্ঞান ধারণ করতে পারে না। Therefore, the first thing needed was a proper case. অতএব প্রথম যেই জিনিসটি দরকার ছিল সেটি হচ্ছে একটি মানানসই খাঁচা। তাহলে দেখো পাখিটিকে শিক্ষা দেওয়ার জন্য রাজপণ্ডিতদের মনে হয়েছে যে পাখিটি যদি একটা সুন্দর খাঁচা হয় তাহলে মনে হয় শিক্ষাটা ভালো হবে। আচ্ছা, the royal scholars received handsome fees and happily went home. এখানে হ্যান্ডসাম ফিস বলতে মোটা অঙ্কের দক্ষিণা বা মোটা অঙ্কের মজুরি বলা যায়। তাহলে রাজপণ্ডিতেরা মোটা অঙ্কের দক্ষিণা গ্রহণ করলেন এবং খুশি মনে বাড়িতে ফিরে গেলেন। এরপরে আ গোল্ডস্মিথ সেট টু ওয়ার্ক অন আ গিল্ডেড কেস। এখানে গোল্ডস্মিথ মানে হচ্ছে স্বর্ণকার বা শ্যাকরা যেটা বলি আমরা। তাহলে আর এখানে দেখো নতুন শব্দের ভিতরে আসছে গিল্ডেড। আচ্ছা, গিল্ডেড শব্দের অর্থ হচ্ছে সোনালী। এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি যে গোল্ড প্লেটেড অথবা গোল্ডেন অথবা অর্নেট। আর এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি প্লেইন অথবা মডেস্ট। তাহলে বলা যায় যে একজন স্বর্ণকার সোনার খাঁচা বানাইতে শুরু করলো বা ব্যস্ত হয়ে গেল। এরপরে ইট টার্নড আউট টু বি অফ সাচ এক্সকুইজিট ওয়ার্কম্যানশিপ দ্যাট পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার ক্রাউডেড রাউন্ড ফর আ লুক। যে ইট টার্নড আউট, দেখো টার্নড আউট পাস্ট ফর্মে আছে, এর অর্থ হচ্ছে পরিণত হওয়া। যে খাঁচাটি পরিণত হয়েছে কিসে? টু বি অফ সাচ এক্সকুইজিট ওয়ার্কম্যানশিপ, কারিগরি দক্ষতার নিদারুণ এক বস্তুতে পরিণত হয়েছে। দ্যাট, যে পিপল ফ্রম ফার অ্যান্ড নিয়ার, কাছে এবং দূরের মানুষ ক্রাউডেড রাউন্ড ফর আ লুক, যে এক নজর দেখার জন্য ভিড় করতে শুরু করলো। আচ্ছা, এখানে এক্সকুইজিট শব্দের অর্থ হচ্ছে নিদারুণ, আর এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি এক্সক্লুসিভ এবং স্প্লেন্ডিড। আর এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি কমন অথবা এভারেজ। আচ্ছা, সাম সেইড দিস ইজ এডুকেশন বা এক্সিলেন্স। কিছু মানুষ বলছিল একেই বলে আসল শিক্ষা। আদার সেইড ইভেন ইফ ইট লার্নস নাথিং ইট হ্যাজ গট দ্য কেজ। অন্যরা বলেছিল যদিও ওই পাখিটি কিছু নাও শিখে, ইট হ্যাজ গট দ্য কেজ, এটা তো খাঁচাটা তো পাইলো। হোয়াট আ লাকি বার্ড, কি সৌভাগ্যবান পাখি। তাদের মতে যে পাখিটি যে একটা সোনার খাঁচা পেয়েছে এটাই পাখির কাছে অনেক কিছু। আচ্ছা, এরপরে দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড টু গেট আ ব্যাগ ফুল অফ মানি অ্যাজ রিওয়ার্ড অ্যান্ড ওয়েন্ট হোম অ্যাট ওয়ান্স। এখানে দেখো নতুন শব্দের ভিতরে আছে ডিলাইটেড, তোমরা অনেকেই জানো ডিলাইটেড অর্থ হচ্ছে খুশি। আচ্ছা, তাহলে
এই স্বর্ণকার বা শেখরা খুশি হয়েছিল কেন? যে পুরস্কার হিসেবে এক থলে ভর্তি টাকা পেয়ে, এবং সে সাথে সাথেই অ্যাডভান্স অর্থ হচ্ছে অবিলম্বে, এবং সে সাথে সাথেই বাড়িতে ফিরে গেল। আচ্ছা, এরপরে a teacher came to give lesson to the bird. তো একজন শিক্ষক আসলেন, শিক্ষক মহোদয় কিসের জন্য? যে পাখিটিকে শিক্ষা দেওয়ার জন্য। He took a pinch of snuff and declared, this isn't a matter of just a few texts. আচ্ছা, তাহলে শিক্ষক মহোদয় চিমটি তামাক নিল। আচ্ছা, a pinch of snuff মানে হচ্ছে যে এক ধরনের তামাক, যেটি ওই নাকের মাধ্যমে নেওয়া হয়। আচ্ছা, আগে এক সময় এই ধরনের তামাক ছিল যেটি নাকে এরকম শ্বাস নেওয়ার মাধ্যমে নেওয়া হইতো। তো শিক্ষক মহোদয় এক চিমটি তামাক নাকে নিলেন এবং বললেন, দিস ইজেন্ট আ ম্যাটার অফ জাস্ট আ ফিউ টেক্সট, যে এটি অল্প পুঁথির কাজ নয়। আচ্ছা, মানে শিক্ষক মহোদয় এখানে একটু সুবিধা নিচ্ছেন, যে বলতেছেন যে এই পাখিটিকে শিক্ষা দিব, যদিও তেমন কিছু প্রয়োজনই ছিল না, কিন্তু সে বলছে এটা অল্প পুঁথির কাজ নয়, মানে জিনিসটাকে সে খুব বাড়িয়ে বলল আর কি। এরপরে ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউস সেন্ট ফর স্ক্রাইবস। এখানে দেখো নতুন শব্দের ভিতরে আসছে স্ক্রাইবস, অর্থ হচ্ছে লিপিকার। তাহলে একজন রয়্যাল নেফিউস মানে হচ্ছে রাজার যে ভাগিনা, সে লিপিকারের খোঁজে বের হইল। এরপরে দে মেড মাল্টিপল কপিস অফ ভেরিয়াস টেক্সট আনটিল দেয়ার ওয়াজ আ ভেরিটেবল মাউন্টেন। তাহলে যে লিপিকাররা ছিল তারা বিভিন্ন যে বই, সে বইয়ের কপি বা নকল করতে শুরু করলো, এবং তারা এই যে ভ্যারিটেবল অর্থ হচ্ছে সত্যিকার, এবং মাউন্টেন মানে হচ্ছে পাহাড়, এবং তারা এত লিপি বা এত বই নকল করা শুরু করলো, অর্থাৎ বই এত পরিমাণ ছিল যে বই রাখতে রাখতে একটা পাহাড় বানাই ফেললো, মানে প্রচুর পরিমাণ বইকে এখানে বসিয়েছে। আচ্ছা, এরপরে ব্রাভো এক্সক্লেমড দোজ হু স ইট। সাবাস, যারা দেখলো তারাই বলল কি সাবাস। দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ। জ্ঞানের জন্য আর কোনো জায়গায় বাকি রইল না। এরপরে দ্য স্ক্রাইবস লোডেড দেয়ার ওয়েজেস অন টু বুলেক্স অ্যান্ড মেরিলি হেডেড হোম। তাহলে যারা লিপিকার ছিল তারা তাদের মজুরি কিসে বোঝাই করলো? বুলেক্স অর্থ হচ্ছে ষাঁড়। তাইলে তারা এত পরিমাণ মজুরি পেয়েছে যে তাদের মজুরিগুলা, টাকা পয়সাগুলা তারা ষাঁড়ে বা গরুতে, গরুর যে গাড়ি বলা যায় সেটাতে লোড করলো, এবং খুশি মনে বাড়িতে ফিরে গেল। এরপরে দে উড নেভার এগেইন ওয়ান্ট ফর এনিথিং। যে তারা এত পরিমাণ টাকা পাইছিল যে তারা আর কখনো কিছুই চাইতো না। আচ্ছা, কোনো কিছুর প্রয়োজন আর হতো না। এরপরে দ্য নেফিউস ওয়ার কনস্ট্যান্টলি বিজি লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেস। তাহলে এই যে ভাগিনীরা তারা কনস্ট্যান্টলি মানে সবসময়, বিজি মানে ব্যস্ত থাকা, তাহলে ভাগিনীরা সবসময় ব্যস্ত থাকতো কিসে? লুকিং আফটার। এখানে দেখো লুকিং আফটার নিচে আন্ডারলাইন, এটি একটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশনাল ফ্রেজ অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা যায়। এর অর্থ হচ্ছে দেখাশোনা করা। লুক আফটার থেকে আসছে লুকিং আফটার, এর অর্থ দেখাশোনা করা। তাহলে যে ভাগিনারা সবসময় এই এক্সপেন্সিভ কেস যেটা ছিল এটা দেখাশোনার জন্য বিজি থাকতো। আচ্ছা, রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডারওয়ে। রিপেয়ার্স মানে হচ্ছে মেরামত, ওয়ার অলওয়েজ আন্ডারওয়ে মানে সবসময় চলমান ছিল। আচ্ছা, খাসাটির মেরামত সবসময় চলমান ছিল। Anyone who saw the endless dusting, wiping, and polishing had to agree that there was marked improvement. আচ্ছা, যে কেউ এই যে ঝাড়া, মোছা এবং যে মসৃণ করা এটা দেখছে, তারা এরকম উল্লেখ করছে যে কি একটা উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে। দেয়ার ওয়াজ আ মার্কড ইমপ্রুভমেন্ট। তাহলে দেখো পাখিটির খাঁচাটিকে নিয়ে তারা ঝাড়া মোছা করতেছে এবং পাখিটির খাঁচাটাকে নিয়ে ব্যস্ত আছে, এবং এই ব্যস্ত থাকাটাকে তারা বলতে, হ্যাঁ, পাখিটির শিক্ষার জন্য উল্লেখযোগ্য উন্নতি হইতেছে। আ লার্জ মেইনটেনেন্স ক্রিউ ওয়াজ নিডেড অ্যান্ড মোর পার্সোনেল টু সুপারভাইজ দেম। এখানে দেখো নতুন শব্দের ভিতরে রয়েছে মেইনটেনেন্স, অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণ করা, আর এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি কনজারভেশন, প্রিজার্ভেশন, আর এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি ডিসরিগার্ড। আচ্ছা, তাহলে একটি বড় রক্ষণাবেক্ষণের যে কর্মী দল প্রয়োজন ছিল, অ্যান্ড মোর পার্সোনেল টু সুপারভাইজ দেম, এবং আরো কর্মীবৃন্দ তাদেরকে তদারকি বা দেখভাল করার জন্য। পার্সোনেল শব্দের অর্থ হচ্ছে কর্মীবৃন্দ। দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারিজ হুইচ দে সেভড ইন দেয়ার উডেন চেস্টস।
আচ্ছা, তাহলে তারা প্রত্যেকেই মানে মোটা অঙ্কের সম্মানী বা বেতন এটা পাইতে থাকলো এবং যেগুলো তারা তাদের যে কাঠের সিন্দুক সেগুলোতে সংগ্রহ করতে শুরু করলো। এরপরে ইভেন দেয়ার কাজিনস কাম টু লিভ উইথ দেম ইন কুশন কমফোর্ট, এমনকি তাদের যে আত্মীয় স্বজন চাচাতো ভাই বোন যারা ছিল তারাও তাদের সাথে সুখে সংসারে বসবাস করতে শুরু করলো। এরপরে দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস বাট নট ডিট্রাক্টরস, এখানে দেখো ডিট্রাক্টরস শব্দের অর্থ হচ্ছে নিন্দুক। আচ্ছা, এর সিনোনিম হিসেবে আমরা বলতে পারি ক্রিটিক এবং ডিরোগেটর, আর এর অ্যান্টোনিম হিসেবে আমরা বলতে পারি সাপোর্টার, বেনিফ্যাক্টর। তাহলে যে পৃথিবীতে সবকিছুর অভাব থাকলেও নিন্দুকের অভাব নেই। তো এই যে পাখিটির শিক্ষাদানের যে ব্যাপক কর্মযজ্ঞ এবং এই যে পাখিটির শিক্ষার যে মূল বিষয় তারা যেটা বানিয়ে নিয়েছে যে পাখিটির খাঁচাকে মেরামত করা, পাখিটির খাঁচা এবং পাখিটির যে আনুষঙ্গিক বই এগুলা নিয়ে ব্যস্ত থাকা, এই জিনিসগুলাকে। আচ্ছা, দে সেইড দ্য কেজ লুকস বেটার নো ডাউট বাট হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড, নিন্দুকেরা বলল যে পাখিটির খাঁচা দেখতে সুন্দর লাগতেছে, কোনো সন্দেহ নাই, কিন্তু কেউ কি পাখিটিকে লক্ষ্য করেছেন? তাহলে দেখো এখানে নিন্দুকেরা আসল জিনিসটা উল্লেখ করছে। আচ্ছা, দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং, এই ঘটনাটি রাজাকে বলা হলো। হি সেইড টু আ নেফিউ হোয়াটস দিস আই হেয়ার, রাজা তার ভাগিনীদেরকে বলল যে এটা আমি কি শুনি। আচ্ছা, ইউর ম্যাজেস্টি রিপ্লাইড দ্য নেফিউ, ইফ ইউ উইশ টু হেয়ার দ্য ট্রুথ সামন দ্য গোল্ডস্মিথ, দ্য স্কলার্স, দ্য স্ক্রাইবস, দ্য মেইনটেনেন্স ক্রিউ অ্যান্ড দ্য সুপারভাইজার। মহারাজ তার ভাগিনা বলল, যদি আপনি সত্য শুনতে চান তাহলে সামান মানে অর্থ ডাকা, তাহলে আপনি ডাকুন স্বর্ণকার বা শেকরাকে, রাজপণ্ডিতদেরকে, লিপিকারকে এবং যারা রক্ষণাবেক্ষণের কাজে দায়িত্বে আছে তাদেরকে আপনি ডাক দিন যদি আপনি সত্যটা শুনতে চান। Those who haven't got a share of the royal bounty are resorting to slander. তাহলে দেখো এখানে বলছে যে এখানে তিনটা শব্দ মূলত নতুন আসছে। রয়্যাল বাউন্টি মানে হচ্ছে রাজকীয় অনুদান, আর রিসোর্ট টু মানে হচ্ছে অবলম্বন করা। আচ্ছা, মানে কোনো কিছুর সাহায্য নেওয়া। স্ল্যান্ডার শব্দের অর্থ হচ্ছে অপবাদ। এখানে দেখো যে রিসোর্ট টু এর সিনোনিম হচ্ছে টার্ন টু অথবা মেক ইউজ অফ। আচ্ছা, আর এখানে দেখো স্ল্যান্ডার, স্ল্যান্ডার শব্দের সিনোনিম হচ্ছে ডিফেইম এবং এর অ্যান্টোনিম হচ্ছে প্রেইজ। আচ্ছা, তাহলে বলছে কি যে ভাগিনারা বলল যে যারা এই রাজকীয় অনুদানের কোনো অংশ পায় নাই তারাই মূলত এই অপবাদের অবলম্বন করতেছে, অপবাদ দিতেছে। পরের লাইন, এভরিথিং বিকাম ক্লিয়ার টু দ্য কিং অ্যান্ড হি রিওয়ার্ডেড হিজ নেফিউ উইথ আ গোল্ড চেইন। তাহলে এই ঘটনা শুনে, এই ঘটনার বর্ণনা শুনে রাজার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল এবং সে তার ভাগিনাকে উপহার স্বরূপ একটি স্বর্ণের চেন দিল। আজকে এ পর্যন্তই, বাকি অংশটুকু দেখবো আমরা পার্ট 2 তে। সেই পর্যন্ত ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।